স্বাগত জানাচ্ছি সময় সংলাপে। আমার সঙ্গে আজ আছেন স্থপতি ইকবাল হাবিব। ইকবাল ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি নগরের অনেক কিছু নিয়ে কথা বলা যায়, কিন্তু নগরের যে নাগরিকদের নিরাপত্তা ইস্যুটাকে আগে আনতে চাই। যে অনেক কিছুই হবে, যদি নাগরিকরা নিরাপদই বোধ না করেন তাহলে নগরের বাকি সব আয়োজন তো ভেস্তে যায়। অবশ্যই। সেই জায়গা থেকে নগরের নিরাপত্তা নিয়ে যদি আপনি আলোচনাটা আনেন। আমরা দেখছি যে দিনের বেলা তো আছে, রাতের বেলাও নাগরিকরা নিরাপদে চলাচল করতে পারেন না। যারা নিরাপত্তা নিশ্চিত করবেন তাদের দ্বারাও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। সবকিছু মিলে যদি আপনি আলোচনাটা শুরু করেন। একটা কঠিন কথা দিয়ে বোধহয় আজকে আলোচনাটা শুরু হলো, এবং আমি ওটা কঠিনভাবে কথাটা বলতে চাই। আমি জানি এটাকে যদি রাজনৈতিকভাবে না নিয়ে একজন নগর নিয়ে গবেষণা করা বা নগর কর্মী হিসেবে যদি গ্রহণ করে খুশি হব বা কৃতজ্ঞ থাকব। আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে যখনই রাজনৈতিক কার্যকারণে ব্যবহার করবেন তখনই কিন্তু এরা এটার অ্যাডভান্টেজ নেবে। এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, যে কোনো ধরেন আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা তাদের নিজস্ব বিষয় নিয়ে, আমরা তো ঐতিহ্যের অধিকারী 52 সাল থেকে। যেই মুহূর্তে আমরা রাজনৈতিক পদ উদ্দেশ্যে বা রাজনৈতিক শুধুমাত্র কোটারি রাজনৈতিক স্বার্থে তাদেরকে ব্যবহার করতে থাকবো, দেখবেন যে প্রধানমন্ত্রী যেটা বারবার বলেন তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, ওই পড়াশোনায় আর তারা মনোযোগী হবে না, তারা চাঁদাবাজি অথবা বিভিন্ন রকম কার্যক্রমে ঢুকে। একই রকম ভাবে এবার মনে হচ্ছে যে অনেকগুলো ঘটনা এটা আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এই রাজনৈতিক কারণেই হয়তোবা এদেরকে ব্যবহার করার জন্য বা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি যেটা অনেক দিন ধরে গত 15 বছর ধরে চলে আসছে, সেইটার কারণে আস্তে 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 কিন্তু আমাদের এই পুলিশের মতো একটা অত্যন্ত সাহসী কর্মক্ষম একটা ইনস্টিটিউটকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মহামারী আকারে এই জিনিসগুলো ঢুকে পড়েছে। এবং তারা চোর ছ্যাচর বা যারা ড্রাগ প্যাডলার অপরাধী তাদের উপরে যে এই কাজটা করতো, যে তাদের উপরে থেকে চাঁদাবাজি করা, এখন তারা ভালো মানুষ, একজন কর্মী, একজন অফিস ফেরত মানুষকেও হাত দিতে দ্বিধাবোধ করছে না। এই জায়গায় আমার কাছে মনে হয় আমাদের সকলকে, সমাজ বিজ্ঞানের মানুষদেরকে, প্রফেসরদেরকে, গবেষকদেরকে এগিয়ে আসা দরকার। আর সরকারকেও বোধহয় গভীরভাবে একটু চিন্তা ভাবনা করা দরকার। কারণ পুলিশের উচ্চ মহলের কথাবার্তা শুনে মনে হয় যে ওইখানেও এক ধরনের হতাশা রয়েছে, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু আমরা যারা নাগরিক, আমরা যেটা মনে করি, দ্বিধা কেন? দ্বিধা হচ্ছে এই যে এতটা ঘটনা ঘটে গেছে, এই পাজল। মানে আপনি যদি হঠাৎ করে আপনার সন্তানকে হঠাৎ করে একটা বাজে জায়গায় পেয়ে যান, কিন্তু আপনি সবসময় জানেন যে ভালো সৎ কথা বলছে, সৎভাবে চলছে, আপনি যেভাবে পাজল হয়ে যাবেন, আমার মনে হয় উচ্চ মহলে এই যে বিচ্ছিন্নতার কথা বলা, যে সব ঘটনাকে বলা হয় যে বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই বাহিনীরাই জনগণের থেকে বিচ্ছিন্ন হওয়ার পিছনে ওইটাও একটা কারণ। আপনি অনেক দিন ধরে যখন সমস্যাকে কার্পেটের নিচে ঢুকিয়ে ঢুকিয়ে আপনি উপর থেকে ভাববেন যে আসলে তেমন কিছু হচ্ছে না, তাহলে হঠাৎ করে কিন্তু ইউ উইল ফাইন্ড দ্যাট বিশাল আকারে এটা ভূমিকা আমলে না নিলে যেটা হয়। এবং এই ঘটনা আসলে তো পুলিশ বাহিনীও বাংলাদেশের একটা আলাদা সংস্কৃতি না। পুরো সংস্কৃতির মহলে আমরা যে ঘুরে দাঁড়ানোর একটা সংস্কৃতি দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে পুলিশের বোধ একটা সংস্কার আমরা দেখতে পাবো। আমি আশাবাদ দিয়ে কথা বলছি, এই জন্যে আশাবাদী হওয়ার মতো একটা অবস্থান কিন্তু আমরা তৈরি করছিলাম। আমি তো এখন মনে করি যে পিছন দিকে তাকালে পদ্মা ব্রিজের ঘটনা আমাদের কিন্তু এক ধরনের আত্মনির্ভরশীলতা, ঘুরে দাঁড়ানো, শক্ত হাতে দমন করা, শক্তভাবে ঘুরে দাঁড়ানো, শক্তভাবে সবকিছুকে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের মাধ্যমে চেষ্টা করা, এই চর্চাগুলো কিন্তু পপ আপ করছে। আমরা যেমন একটু আগে যেমন আলাপ করছিলাম যে আমাদের নগর পিতারাও সাহস করে ট্রাক স্ট্যান্ড সরিয়ে ফেলছেন, শ্রমিকদের নামে অশুভ চক্রকে দাবিয়ে ফেলছেন, ওখানে যে ট্রাক পেডার ছিল তাকে দাবাচ্ছেন। গাবতলীর মতো জায়গা, যেটা আমরা কখনো ভাবতে পারছিলাম না যে ওটা পরিষ্কার হয়ে দুটোই। এবং এগুলি কিন্তু আস্তে আস্তে অন্যান্যদেরকে সাহসী করছে। আপনি খুনে খুশি হবেন, ধানমন্ডি মাঠের আন্দোলন করতে করতে এখন অনেকগুলি মাঠ কিন্তু লোকাল পাবলিকরা, স্থানীয় জনগণ, যেমন ধরেন সাবের হোসেন চৌধুরী সাহেবের ওখানে একটা মাঠ, হয়তো আমাদের এমপি সাহেবেরও প্রচ্ছন্ন সাহস রয়েছে, উনি মদত দিচ্ছেন যে করে ফেলেন। জনগণের মাঠগুলি কিন্তু উদ্ধার হচ্ছে। এবং সবকিছু মিলে আমার আশাটা হচ্ছে, প্রত্যাশা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তো একটা শুদ্ধি অভিযান করা দরকার, একটা নতুন করে ভাবা দরকার। এবং এর গঠন, এর আমাদের রাজধানীকে যদি আমরা বলি, বা সব বড় শহরে কিন্তু থানার সংখ্যা বেড়েছে, শুধু রাজধানী না, সব বড় শহরে থানার সংখ্যা বেড়েছে। তারপর হচ্ছে যে পুলিশের সংখ্যা, সহকারী পুলিশ
কমিশনার যারা তাদেরও মানে অঞ্চল ভিত্তিক বা জোন ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তারপর নিরাপত্তার ব্যাপারটা এখনো। হ্যাঁ, আমি অবশ্য একটুখানি আপনার সাথে দ্বিমত করবো না, শুধু এতটুকু বলবো যে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে জঙ্গি দমনের ক্ষেত্রে এবং এদের তৎপরতা অপতৎপরতাকে বন্ধ করার ক্ষেত্রে যে পুলিশের দক্ষতা মাঝে মাঝে দেখায় বা দেখছি আমরা, তখন কিন্তু অভিভূত হই, এরা আমাদের পুলিশ। এই কারণেই বলছি যে ইট ইজ টাইম টু আন্ডারস্ট্যান্ড যে আমরা ওইখান থেকে ধীরে ধীরে সরে আমরা কোথায় চলে যাচ্ছি। এবং এই এই গত কয়েক মাসের ঘটনাগুলো আমাদেরকে কিন্তু অনেকে শীতকে যাচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে যাদের ইয়াং ছেলেপেলে আছে, আমারও রয়েছে, আমি যেমন তাদেরকে বলি যে বাবা সন্ধ্যার পরে আর বাইরে থাকিস না, অন্তত 8টার পরে বাইরে থাকিস না। এটি কিন্তু একটি উন্নয়ন, দ্রুত উন্নয়নকামী একটা রাষ্ট্রের জন্য, একটা নগরের জন্য কাম্য হতে পারে না। এটি সকলের জন্য একটা ভাবার বিষয়, প্রয়োজনীয় ভাবার বিষয়। এবং যেটা হচ্ছে যে আপনি এই যে মানে উন্নয়নকামী দেশ বলেন যে আমরা ওই যে আপনি সন্ধ্যার পর ফিরে আসতে বলছেন, সন্ধ্যার পর ছাত্ররা হয়তো ফিরিয়ে আসলো, কিন্তু মানুষের কাজ তো শুরু হয় সন্ধ্যার পর থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। আপনি বিনোদনের জন্য রাতের বেলা বেরোতে পারেন, জরুরি প্রয়োজনে বেরোতে পারেন, তাই না? আমি বলি কি, একটি কর্ম, আপনার শহরে আপনি 24 ঘন্টা নিরাপদ থাকবেন। এক্স্যাক্টলি। এবং এটা মাথায় রাখতে হবে, একটি যেই দেশ বা যেই নগরী অতি দ্রুত উন্নয়নমুখী, তার কিন্তু 24 ঘন্টায় তার জন্য কম হয়ে যায়। তার কাছে মনে হয় যে না, 28 ঘন্টা যদি হতো, 30 ঘন্টা যদি কাজের তো সময়টা বন্টন করে আপনি যদি শুধু আমাদের উপরের দিকে যারা মানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বা আমাদের শিক্ষকরা, আমাদের ব্যুরোক্র্যাটরা, অথবা আমাদের পেশাজীবীরা, আপনি যদি তাকিয়ে দেখেন, বা পদ্মভিজি যে কাজ হচ্ছে, আপনি একটু একবার আমি গেছিলাম, একবার আপনি তো নিজেও গিয়েছিলাম, আমি দেখলাম, আপনি দেখবেন যে 24 ঘন্টা না, পারলে 48 ঘন্টা কাজ করে। কারণ এখন আমাদের সময়, ঘুরে দাঁড়ানোর সময় হয় কি, এখনই আমার মুহূর্ত কাজের মুহূর্ত। অতএব এইখানে নিরাপত্তাটা আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের একটা বেস গ্রাউন্ড। নিরাপত্তা থেকে আপনি যে গুছিয়ে নেওয়ার কথা বলছিলেন, সেই জায়গা থেকে আমরা ওই যে অনেক আগে, অনেকদিন যাবতীয় আমরা কথা বলছি, আপনার সঙ্গে কথা হচ্ছে যে আমাদের আবাসিক এলাকা হারিয়ে যাচ্ছে, আমাদের যে আবাসিক মডেল টাউনগুলো ছিল সেগুলি বাজারে শহরের মতো আবাসিক এলাকার মতো হয়েছে। সেই জায়গা থেকে গণপূর্ত বিভাগ বা রাজুক কিছু উদ্যোগের কথা বলছেন, কিছু নির্দেশনার কথা বলছেন, সেই বিষয়গুলো একটু কথা বলতে চাই। বাণিজ্য মানে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলেছেন মন্ত্রী মহোদয়। এবং সেখানে মন্ত্রী যেটা বলেছেন যে আপাতত হয়তো স্কুল আর হাসপাতালগুলোকে কিছু বলা হবে না, কিন্তু বাকিগুলোকে যে কোনো মূল্যে সরিয়ে ফেলবেন। একটি জিনিস পরিষ্কার, যারা নগর নিয়ে গবেষণা করে কাজ করে তারা জানে, দেয়ার ইজ এ নিউ কনসেপ্ট কল স্মার্ট গ্রোথ, স্মার্ট সিটি। স্মার্ট সিটিতে যেটা হয় যে আমার ঘর থেকে আমার কর্মস্থল অনেক দূরে হবে না। আগে যেমন গার্ডেন সিটি ছিল, কর্মস্থল মাঝামাঝি, আমেরিকান সিস্টেম, আর থাকার জায়গা অনেক দূরে, বিনোদনের জায়গা ওই শহরের মাঝখানে। সেই কনসেপ্ট কিন্তু এখন আর নেই। এখন বলে শহরকে ছোট ছোট করে ওইখানেই তোমার সব কিছু থাকবে। সেই লক্ষ্যেই আমরা দ্রুত একটা স্মার্ট গ্রোথের দিকে যেতে পারতাম। সেই সম্ভাবনাকে কাজে না লেগে বরং আমরা এলোমেলো হজবরল করে ফেললাম। যে উদ্যোগ মাননীয় মন্ত্রী অনেক বছরের চাহিদা অনুযায়ী আজকে ঘোষণা করলেন, আমার ভয়টা অন্য জায়গায়। এটি যেন ধারাবাহিকভাবে ফলো আপ করা হয়, এবং এটি যদি শেষ না হয়, এটি যদি না করা হয়, যেটা আমাদের দক্ষিণের নগরপিতা একটা উদ্যোগ নিয়ে একটু থমকে গেলেন, যে হকারদের সরালেন বা 48 ঘন্টার মধ্যে আবার হকাররা উঠে গেল, এটি যেন না হয়। আমি সাধুবাদ জানাই এই জন্যে, এই উদ্যোগের মধ্যে দিয়ে আমাদের যানজট এবং বসবাসযোগ্যতা এগুলি কিন্তু ফিরে আসবে, শুরু করবে, আরও উন্নততর হবে, আরও জনবান্ধব হবে। এবং এটি করার ক্ষেত্রে কঠোরতা নেওয়া যেমনি দরকার, তেমনি দীর্ঘদিন আমরা না দেখার ভান করে দীর্ঘদিন নিষ্ক্রিয় থেকে এগুলিকে গড়ে উঠতে দিয়েছি। অতএব রাতারাতি 48 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন এইভাবে করে তাড়ানো যাবে না। আমার মনে হয় যে ফেজ ওয়াইজ কিন্তু কঠোরতা প্রকাশ করা। আমি 7 দিন বলেছি, 7 দিনই সই। ওই যে 3 দিন বললাম, তারপর একটা ছোট্ট উকিল নোটিশ পাঠিয়ে বললাম আচ্ছা দিলাম তো কিছু একটা, সময় দিলাম, তাহলে দেখা যাবে যে ওই পর্বতের মুশিক প্রসব করা। এবং এটা কিন্তু সবচেয়ে খারাপ যেটা হয়, গভর্নেন্সটা তখন লুজ করে। আমি মনে করি এই 4টা এলাকা, অর্থাৎ ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা, এই জায়গাগুলোতে যে প্রচেষ্টা সরকার নিল, যে উদ্যোগ নিল, আপনি যদি সরকার আগামী 6 মাস এটা করতে পারে এবং স্কুল এবং হাসপাতালগুলোকে ছাড় না দিয়ে 1 বছরের টাইম দিয়ে বা 6 মাস 1 বছর সময় দিয়ে যদি করতে পারে, কারণ স্কুলগুলো গত 3 বছর আগে একবার বলেছিল 1 বছর সময় দাও, তারপর আবার 1 বছর, এবার করে 3 বছর কিন্তু গেল। তার মানে তারাও কথা দিয়ে কথা রাখেনি। আমরা এইবার যদি দেখতে চাই যে 6 মাস 1 বছরের মধ্যে এটা যদি করা হয়, আপনি অবাক হয়ে দেখবেন এই সমস্ত জায়গার পরিবেশ আবার কিন্তু এক ধরনের বসবাসযোগ্যতায় ফিরে আসবে। স্কুল, বিশ্ববিদ্যালয়, অনেক কিছুতে উত্তরা ধানমন্ডিতে এক রাস্তার উপরে 28টা 29টা বিশ্ববিদ্যালয়,
স্কুল আছে অপ্রকল্পিতভাবে। কিন্তু স্কুলের ব্যাপারটা একটু বলে নেই। এই জায়গাটা যে সরকার বহু দিন যাবতই বলছিল যে এক এলাকার ছাত্রছাত্রীদের যাতে অন্য এলাকায় না যেতে হয়, এটা করা গেলে কিন্তু অনেক সমস্যায়, বিশাল ঘটনা। এবং এবার তো শুরু হয়েছে, হ্যাঁ, আপনি এবং জানেন যে যানজটও কিন্তু কমে যাচ্ছে, কমে যাবে, কমবে, নিয়ন্ত্রণের মধ্যে আসবে। নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কমবে মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। হ্যাঁ, যেমন ধরুন ধানমন্ডির জন্য মানে সরকার, ধানমন্ডি থেকে কারো উত্তরে যেতে হবে না। এই যে পরিকল্পিত, আমরা যে ড্যাবের কথা আলাপ করেছি অনেকবার, আপনার এখানে জি। আলাপ করেছি, পরিকল্পিত নগরায়নে কিন্তু এটা সুবিধা। যেমন ধরুন ট্যানারি যদি এখান থেকে চলে যায়, সরকার পরিকল্পনা করেছে এখানে যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোকে একটা, আমরা যেটা বলি স্কুল ডিস্ট্রিক্ট হিসাবে, ওই এলাকার একটা অংশকে হ্যাঁ, পরিবর্তন নানা করে রকম স্কুল থাকবে চলে ওখানে। যাবে। হ্যাঁ, ফলে যেটা হবে, এই এলাকার সব এখন যে সরকারি ধানমন্ডির স্কুল স্কুলগুলো ওখানে চলে যাবে। সব ওখানে চলে যাবে, এবং বাস সার্ভিসের মাধ্যমে, হ্যাঁ। যে ধানমন্ডির মধ্যে বাসগুলো ঘুরবে, বাসগুলো নিয়ে ওখানে যাবে, আসবে। বিদেশে যেভাবে থাকে। এবং আপনি দেখবেন দ্রুত একটা বিরাট গুণগত পরিবর্তন দেখবেন। কারণ এই যে সকালবেলা একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য, এই যানজট এড়ানোর জন্য 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে ঘুম কাতর বাচ্চাটাকে উঠিয়ে, এই যে অজস্র গাড়ি এর মধ্যে ঢুকছে আবার বেরোচ্ছে, পুরো প্রক্রিয়া যদি মনে মনে সরিয়ে ফেলেন, শুক্রবার যেরকম থাকে, হতভম্ব হয়ে যাবেন যে এলাকা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। এটা করা সম্ভব। গুলশানের জন্য এরকম একটা জায়গা ডিস্ট্রিক্ট ঠিক করে যদি একই রকম ভাবে করে, আপনি রাতারাতি পরিবর্তন দেখবেন। অসোজা সাপটা কথা, বিশৃঙ্খল এলোমেলো দিয়ে ক্রাইসিস না, আবাসিক এলাকার মধ্যে ধরেন রেস্টুরেন্ট অনেক হয়ে গিয়েছে, রেস্টুরেন্টও থাকবে, কিন্তু সেটাও পরিকল্পিত। কয়টা রেস্টুরেন্ট থাকতে পারে? আমি স্মার্ট গুলশানে গ্রোথের কয়টা রেস্টুরেন্ট দরকার? অবশ্যই স্মার্ট গ্রোথের কথা বললাম। হ্যাঁ। গুলশানে, ধানমন্ডিতে ইতিমধ্যে সরকার এই মেইন রোডগুলোকে কমার্শিয়াল ঘোষণা করেছে। হ্যাঁ। তো শুধু ওই জায়গাতেই সেটা সীমাবদ্ধ থাকুক, তাহলে কিন্তু আর এই যুদ্ধ ঝামেলা আসলে তো এই যে গলিতে ঢুকে গিয়েছে। কিন্তু এই যে আমি ওই জায়গায় বলে দিলাম তুমি এটা কনভার্সন করে এই জায়গা থাকবে, তারপরে কনভার্সন করতে অনেক টাকা লাগে, রাজস্ব আয়ও অনেক হয়েছে। এখন কনভার্সন না করে পুরো রেসিডেন্সিয়াল ছড়িয়ে গেল, এবং আমি দেখছি কিন্তু দেখছি না এই ভাব করে নিষ্ক্রিয় থাকলাম। যারা নিষ্ক্রিয় থাকলো, মানে যারা চোখ বুজে থাকলেন, তাদের জবাবদিহিতাটা কোথায়? কেন আমরা রাজুকে জবাবদিহিতা করি না? আপনি একটা কথা মনে রাখতে হবে, যে আমরা যাদেরকে দায়িত্ব দিচ্ছি, বেতন দিচ্ছি সরকারের রাজস্ব থেকে, সরকারের এই মানুষগুলো, আমরা যারা ট্যাক্স পে করি, তাদের টাকা দিয়ে যাদেরকে পাললাম পুষলাম, তারা যে এই দায়িত্বহীনতার কাজ করলো, তাদেরও কিন্তু জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কারণ এই কাজটা করার পরে আবার যেন না হয়, সেটা কে দেখবে? এরাই দেখবে। ওদেরকে যদি আবার দায়িত্বশীল না করতে পারেন বা জবাবদিহিতার মধ্যে না আনতে পারেন, তাহলে কিন্তু আবার ফসকা গেরো হয়ে যাবে। তো আমি এই জন্য মনে করি এই উদ্যোগের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর এই কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, যারা দেখে নাই, তাদের একটা জবাবদিহিতামূলক একটা কঠোর কার্যক্রমের মধ্যে নিয়ে আসতে হবে। 2-4 জনের উপর ব্যবস্থাটা নিলেই দেখবেন ভবিষ্যতে ওটি হয়ে যাবে একটা এক্সাম্পল। সেটা উদাহরণ হয়ে যাবে। তখনই এটা হবে সাস্টেইনেবল। মানে এটাকে সাস্টেইনেবল করতে হবে। সিদ্ধান্ত নিলাম, কার্যকর করলাম, সাস্টেইনেবল করা। আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মেয়র সাহেব ডেকে নিয়েছিলেন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এবং আমাদের অনেককে উত্তরের, যে আমি যে এটা উদ্ধার করলাম, এটা কিন্তু সাস্টেইনেবল করার কি করা যায়। আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে তো তাই, শুধু উচ্ছেদ করলে হবে না, টিকে রাখতে হবে তো বিষয়টা। টিকে রাখতে হবে। এবং যদি আপনি টিকে রাখতে পারেন, তবে কিন্তু আরো 10টা উদ্যোগ জনগণ আপনার পাশে এসে দাঁড়াবে, এবং সেটা আরো সহজ হবে। এবং জনগণ কি চায়? জনগণ চায় যে আপনি শক্তিমত্তার সাথে তার সমাধান করেন, জনগণ বেরিয়ে আসবে আপনার পাশে দাঁড়ানোর জন্য। এখন জনগণ, আপনি কোথাও আলাপ করেই দেখেন না, প্রথম বলবে আরে ধুর কত দেখলাম, কিছুই হবে না। এই যে কত দেখলাম কিছুই হবে না, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই জায়গায় আমি মনে করি ধারাবাহিকভাবে এটি যেন সাস্টেইন করে সরকারের এই সিদ্ধান্তগুলো, এই জায়গায় যেন মন্ত্রী, সংশ্লিষ্ট যে ইনস্টিটিউশনগুলো আছে তারা, এবং আইন শৃঙ্খলা বাহিনী ক্রমাগতভাবে এটাকে মনিটরিং এর মাধ্যমে এটাকে সাস্টেইন করে। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে এই যে শহরকে গোছানোর একটা বিষয় আছে, আমরা নিরাপত্তা নিয়ে কথা বললাম, আইটি নিরাপত্তার বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম যে দীর্ঘমেয়াদী এক ধরনের শঙ্কা বা নিজেদের প্রস্তুতির ব্যাপার। আপনার ভূমি, এই যে মেট্রো রেলের যে বিষয়টা হচ্ছে, আমাদের মেট্রো রেল, ফ্লাইওভার এগুলি চলছে, সেই জায়গাতে আমাদের যানজটও বাড়বে যখন মেট্রো রেলের কাজ পুরোপুরি শুরু হবে। সেই জায়গা থেকে আমাদের সড়কের যে ব্যবস্থাপনা, আমাদের তো বিকল্প সড়ক কম, সেই জায়গা থেকে যদি আপনি বলেন যে কি করা যায়। আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বললেন তো সময় আজকে আপনি। এই জন্য বলছি যে আমাদের সামনের দিনগুলোতে অনেকগুলো প্রকল্পের জন্য বর্তমানে যে 6-7% তার মধ্যেও অলমোস্ট 30% সড়কে বাস চলতে পারে, সেই সড়কগুলো পর্যুদস্ত হবে, সড়কগুলো কোনো না কোনোভাবে ডিস্টার্ব হবে। এবং এই জন্য আমাদের একটা পরিকল্পিত সচেতনতা তৈরি করা দরকার। সরকার সেটা করছে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই মৌচাক মালিবাগ যে ফ্লাইওভার হচ্ছে, এই প্রকল্পের উদাহরণ দিয়ে বলছি, যে কোনো এই ধরনের প্রকল্প যেটাকে বলে ইন্টারভেনশনাল প্রজেক্ট ইন দ্য সিটি, এই ক্ষেত্রে অবশ্যই
বিকল্প জনদুর্ভোগকে মাথায় রেখে বিকল্প পথ, বিকল্প ব্যবস্থা এবং বিকল্প ব্যবস্থাপনা, এই তিনটা রেখে কাজ করা উচিত। এবং এটা সারা পৃথিবীতেই করে। পরিকল্পনা কমিশনও এই ধরনের প্রকল্প অনুমোদনের আগে এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়াটা এখন অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। এটা না করাতে কি হচ্ছে, এই প্রকল্পের পুরো আশেপাশে চলাচলের জন্য বিকল্প ব্যবস্থাটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। এর যেভাবে চলাচল বিদেশে হলে বা আমাদের হাইওয়ে তো দেখবেন একটা ট্রাফিক ব্যবস্থা থাকে, ওই কন্ট্রাক্টরেরই, তারা সিগন্যাল দিয়ে দিয়ে সুন্দর করে পারাপারের চেষ্টা করে। কোথাও যদি প্যাথল হয়ে যায় তারা সেটাকে দ্রুত মেরামত করে। এইখানে এখন যদি আপনি গিয়ে দেখেন ধুলো ধূসরিত পুরো অঞ্চল, এবং উপর থেকে কাজ হচ্ছে, নিচে যারা চলছে তাদের মাথার উপরে প্রেয়ার করছে অথবা স্কুলিং পড়ছে ঝালাইয়ের, এবং পুরো জায়গাটা একটা কনস্ট্রাকশন ইয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি তো কাম্য না। এবং এর ফলে এটি মাথায় রাখতে হবে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভারটা করা হচ্ছে কেন, ওই গুরুত্বপূর্ণ সড়কের ক্ষমতা বা ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য। তো ওইখানে এই মুহূর্তে চলাচলের অবস্থাটা কি দাঁড়ালো? এবং আমি মনে করি যে খুব নিরাপত্তা অবস্থা নেওয়া হয় নাই। মানে আমরা যদি ওই যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বা চট্টগ্রামের কথা মনে রাখি, গার্ডার পড়ে যে মারা গেলেন, একদমই না। এবং এই নির্মাণকালীন নিরাপত্তা জনিত বিধিমালাগুলোকে এখনো আমরা তৈরিও করতে পারি নাই, কার্যকরও করতে পারি নাই। এটা হচ্ছে একটি দিক। আরেকটি বড় দিক হচ্ছে, এই সমস্ত প্রকল্প দিয়েই আমরা যে যানজট বিরাট নিরসন করতে পারবো তা কিন্তু নয়। আমাদের যানজট নিরসনের জন্য অবশ্যই গণপরিবহন নির্ভর ব্যবস্থাগুলোকে প্রাধান্য দিতে পারে। এগুলো হলো প্রাইভেট কার নির্ভর ব্যবস্থা। এর জন্য সুবিধা আছে, প্রাইভেট কারগুলো তো উপরে চলে যাবে, কিন্তু গণপরিবহন নির্ভর ব্যবস্থাকে যদি, অর্থাৎ ফুটপাত উন্নয়ন, পদচারী বান্ধব ক্রসিং এবং অত্যন্ত ব্যবস্থাপনা করা, বাস র্যাপিড ট্রান্সপোর্ট করা, কমিউটার রেল করা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত, এই ব্যবস্থাপনা এবং সার্কুলার ওয়াটারওয়ে করা। বাস সার্ভিস তো আমাদের এখানে এখনো দাঁড়ালোই না। এবং এই দাঁড়ানোর জন্য শুধু মেয়ররা 3000 বাস নিয়ে আসবেন তাতে কিন্তু হবে না, পথটাকে তো খালি করতে হবে। ওই পথটা যদি আপনি সংরক্ষণ না করেন, এখানে কথা যে উদাহরণ হিসেবে বলতে পারি যে হাতির ঝিলে 4টি বাস নামানো হয়েছে, তারা সেগুলো জ্যামেই পড়ে থাকে। যখন অফিসের সময় মানুষ অফিসে যাওয়ার জন্য রাস্তা দাঁড়িয়েছে, তারা বাস পাচ্ছেন না, কারণ বাসগুলো হচ্ছে এই জ্যামের মধ্যে আটকে যায়। ওই মূল জায়গাটা হচ্ছে সড়কটা কে প্রাধান্য পাবে, সরকারকে এটা সিদ্ধান্ত নিতে হবে দ্রুততম সময়ে। সড়কে কে সবচেয়ে বেশি জায়গা দখল করবে। আমি আগেও বলেছি যে আমার বাবা 10,000 টাকা আয় করলে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, কোনটা এটা ঠিক করতে হবে। কিন্তু মেট্রো রেল কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণপরিবহনের সংযোজন। যদিও এটি সকল শ্রেণী পেশার মানুষ চড়তে পারবে না, কিন্তু এটি একটি আধুনিক শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্ত হতে পারে। এবং সেটি বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় তার একটা স্টেশন থাকবে। আমাদের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে 3-4 বছর পরে দূর থেকে আসবে, এবং শিক্ষক শিক্ষিকারা যারা দূর থেকে আসবে তারা খুব সহজ এখানে নেমে ক্লাসে চলে যাবে। এই জায়গাটুকু আমাদের সকলের কিন্তু কাম্য। শুধু ভূকম্পন হতে পারে অথবা সাউন্ড তৈরি হতে পারে, এই সমস্ত বিবেচনায় এটিকে পরিত্যাজ্য করার কোনো সুযোগ নাই। এবং যারা এটা করছেন আমি মনে করি আরো সম্যকভাবে জেনে শুনে করা দরকার। পরিবর্তন কিন্তু হয়েছে। এই রুটটি ছিল আমাদের শহীদ মিনারের পাশ দিয়ে, এবং যখন সবাই মিলে আলোচনা করেছে, এবং এই আলোচনার সেজন্য দরকারও আছে, আলোচনা প্রতিবাদ করেছে, এটাকে সরিয়ে এখন এই সোহরাওয়ার্দীর পাশ দিয়ে দোয়েল চত্বর হয়ে যাবে। এইটাকে অন্তত এখান থেকে সরিয়ে ফেলার যে আবেদন এখন করা হচ্ছে, এটা যারা করছেন তারা সার্বিক অবস্থাটা দেখছেন না। এটা মনে রাখতে হবে, সার্বিক অবস্থার ভবিষ্যৎ, অর্থাৎ একটু ভবিষ্যৎ দেখে কথা বলতে হবে। আমি মনে করি নগরবিদ যারা আছে, নগর পরিকল্পনাবিদ, সমাজ নিয়ে যারা কাজ করেন, এবং সেই সঙ্গে ভবিষ্যৎ নিয়ে যাদের কাজ, স্থপতি, এদের সাথে বোধহয় এই যারা প্রতিবাদ তাদের একটু বসা দরকার। বসে এই পুরো বিষয়টাকে আরো রূপকল্প হিসেবে দেখা দরকার, যে ওইটা হলে পরে কি কি এফেক্ট হতে পারে। আমার মনে হয় সেটা করলে পরে এটা আরো ডিসিপেট করে যাবে, এটা এতটা বিব্রতকর সিচুয়েশন তৈরি করবে না। এটা বলছে এই জন্যে আমরা উন্নয়ন চাই, কিন্তু উন্নয়নটা হতে হবে ভারসাম্যপূর্ণ উন্নয়ন, সকলের জন্য উন্নয়ন। এবং এখনো এই যে পুঁজি নির্ভর এই বড় বড় প্রকল্পগুলি হচ্ছে, এগুলি আমরা বিরোধিতা করছি না, কিন্তু আমরা যেটা বলছি এই বড় বড় প্রকল্পের সাথে সাথে আমাদের নিচের ফুটপাথটাও, রাইট, নিচে যে লোকগুলো চলাফেরা করবে তাদের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী মেট্রো রেল থেকে নেমে তো ফুটপাতে উঠতে হবে, এক্স্যাক্টলি বাসা পর্যন্ত যেতে হলে হেঁটে যেতে হবে। তো ওই জায়গায় যেখানে পুঁজি বিনিয়োগ কম হবে কিন্তু অনেক বেশি মানুষ উপকৃত হবে, সেখানে আমাদের একটা ফুটপাথটা যদি নিশ্চিত করা যেত আর বাস সার্ভিসটা যদি নিশ্চিত করা যেত, তাহলে আমাদের যানজটটা অনেকভাবে নিয়ন্ত্রণ করা যেত, এবং অনেকেই হয়তো গাড়িতে বা
গণপরিবারের জন্য ভরসাও করতেন অবশ্যই, না, অবশ্যই, বিশেষ করে কাছাকাছি এলাকার মধ্যে। অবশ্যই। আর হাঁটার অভ্যাসটাও মানুষের তৈরি হয়েছে। ব্রাজিলের বোগোটা শহর কিন্তু এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ। আমি শুনে খুশি হলাম মাননীয় আমাদের মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী এবং মেয়র দুজন তারা নাকি যাচ্ছেন ওটা দেখতে। আচ্ছা। আমি মনে করি যে এই সমস্ত দেখে এসে তারা যদি এই যে কলম্বিয়া এবং ব্রাজিলের যে সমস্ত এক্সাম্পলগুলো তৈরি হয়েছে এইগুলো দেখে এসে তারা যদি সরকারের সাথে মিলে, যেহেতু তারা সমন্বয়কের ভূমিকাটা নিতে পারবেন, জনপ্রতিনিধি, এটা যদি দ্রুত কার্যকর করার চেষ্টা করেন, অর্থাৎ উপরের প্রকল্পগুলি হচ্ছে যেগুলো আমাদের আধুনিক ঢাকার রূপায়ণ হবে, আবার গণমানুষের নিচের কার্যক্রমগুলো আরো সুবিন্যস্ত পরিচালিত হবে, এই দুটো যদি একসাথে চলতে শুরু করে আর প্রত্যেকটা প্রকল্প চলাকালীন সময় জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে বিকল্প ব্যবস্থার ব্যাপারে কঠোরভাবে সরকার মনোনিবেশ করে, একটি কিন্তু সুন্দর পরিবর্তনের দিকে ধাবিত হতে পারবো। আর তা না করলে এটি মনে রাখতে হবে, এটি আমাদের বিভেদ, এটি আমাদের বিদ্বেষ, এটি আমাদের বৈষম্যটাকে আরো অনেক বাড়াবে। 2016 শুরু করেছি, কম্পনের মধ্য দিয়ে শুরু করেছিলাম, কম্পনটা চলে গিয়েছে। আমাদের উদ্যোগ, আমাদের যে চিন্তা যে কিভাবে আমরা সচেতন হব, কিভাবে প্রস্তুতি হব, সেটাও চলে গেল কিনা। হ্যাঁ, সত্যি বলেছেন আপনি, মেটাফোরটা ভালো বলেছেন। এই জন্য বলছি যে কম্পনও চলে গেল, আমাদের দুশ্চিন্তাও যেন চলে গেল। ভূমিকম্পের বিষয়ে আসলে করণীয় তেমন কিছু থাকে না যদি না আমরা প্রস্তুতিমূলক জায়গায় কিছু না করি। এবং ভূমিকম্পের ভয় করতে হবে জয় একটা স্লোগান আছে, এই স্লোগানের মূল বিষয়টাই হলো এই, আমরা এটি অবশ্যম্ভাবী যদি হয়ে যায় আমাদেরকে যথোপযুক্ত প্রতিরক্ষামূলক, প্রস্তুতিমূলক, প্রতিরোধকমূলক ব্যবস্থায় চলে যেতে হবে। এবং তাতে যেটা হবে, আমরা এক ধরনের প্রিপেয়ারনেসের কারণে এর হতাহত হওয়া, ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল আকারে নেমে যাবে। ক্রাইস্টচার্চে একটা বিরাট ভূমিকম্প হলো 7.8 রিক্টার স্কেল, এবং উৎসস্থল খুব কাছাকাছি ছিল শহরের, 3 জন মারা গেল। তার কারণ হলো উপর থেকে একটা কিছু পড়েছে এবং সে বেরিয়ে আসতে দেরি করেছে, আর কারো কিছু হয়নি। জাপানে কিন্তু আমাদের যে ট্রেমার হলো সেদিন আমরা যতটুকু অনুভব করলাম 4, 4.5 বেশি তো অনুভব হয় নাই রিক্টার স্কেলে, যদিও তার চেয়ে অনেক 6.7 ছিল, কিন্তু আমাদের এখানে কম ছিল, কারণ আস্তে আস্তে এর অনুভব কমে যায়। জাপানে কিন্তু এর থেকে অনেক বড় বড় ভূমিকম্প প্রতি মাসে তো আরো বড় বড় ভূমিকম্প হয়, কিচ্ছু হয় না। কারণ একটা শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত, ভবন নির্মাতা থেকে শুরু করে ভবন ব্যবহারকারী পর্যন্ত, সড়ক ব্যবহারকারী থেকে শুরু করে সড়কে যারা চলাচল করছে সবাই ওয়াকিফাল, সবাই জানে কি করতে হবে, এবং সেভাবে তারা নির্মাণ করছে, ব্যবস্থাপনা করছে, প্রস্তুতি নিয়ে রাখছে। আমাদের মৃত্তিকা বিজ্ঞানের একটা ছেলে যখন জানলা দিয়ে লাফ দিয়ে আহত হয়, তখন বুঝতে হবে আমাদের শিক্ষার জায়গাটা কোথায় এটা যথাযথ নেই। মৃত্তিকা বিজ্ঞান মানে ওরই তো মাটির সম্বন্ধে জানার কথা। আসলে আমরা এই মুহূর্তে একটু বিপদের মধ্যে আছি। একটা খুব ইম্পর্টেন্ট সূরা আমার মনে পড়ে গেল, আমি একটু শেয়ার করি। সূরা মানে বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বুঝছেন, মানুষ ক্ষতির মধ্যে আছে। কসম আসরের মানে চলে যাওয়ার সময় মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা নেপালের ঘটনার পরে মাননীয় দুর্যোগ মন্ত্রী বললেন যে আমাদের যে গ্যাসের লাইন যেভাবে ছড়িয়ে ছিটিয়ে অগ্নিকাণ্ড করার জন্য রেডি হয়ে আছে, আমরা সার্কিট ব্রেকার লাগাই দিব, যাতে ভূমিকম্পন হলেই অঞ্চল ভিত্তিক বন্ধ হয়ে যায়। আমাদের বিদ্যুৎ এবং বিদ্যুতের সাথে যুক্ত মানুষরা বললেন যে ওই যে উপরের যে উন্মুক্ত সব কানেকশন, সেগুলোর ব্যাপারে তারা পরিশীলনের ব্যবস্থা নেবে। আমাদের যে দুর্যোগ ব্যবস্থার অধীনে অনেকগুলো সিভিল ডিফেন্সের মানুষ তৈরি করার কথা ছিল 60,000, অনেক বছর ধরেই, সেটা 11-12 হয়েছে, সেটাও তারা চিন্তা করে দ্রুত আমরা এটা 60,000 করে ফেলে আরো বাড়াবো। আমাদের যে ইকুইপমেন্ট সংগ্রহ করা, সে বছর আমরা প্রিপেয়ার্ড নিতে দেবো। এবং জনসংযোগের মাধ্যমে, আরো প্রচারণার মাধ্যমে ওই সময় কি করতে হবে মানুষকে সেটা জানাবো। কোন কাজটা আমরা তার পরদিন থেকে করলাম, আসলে কোনো এক অজ্ঞাত কারণে ভীষণ অদৃষ্টবাদিতায় ভুগছি আমরা ভাবছি আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলবেন। আপনি সূরাটা পড়লাম এই জন্য, পরিষ্কার বলেছে তোমরা যদি পরস্পরকে সাহায্য না করো তোমরা ক্ষতির মধ্যে আছো। আচ্ছা, আল্লাহর অদৃষ্টবাদিতা করছেন, ভগবানের অদৃষ্টবাদিতা করছেন, আল্লাহ এবং ভগবান এবং খোদা এবং গড বলছে তো আপনার অন্য কথা, আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। সেই প্রিপেয়ার্ডনেসটা কোথায়? এবং আমি আবারও বলছি, সমস্ত জনগণকে নিয়ে নগরায়িত যেহেতু দ্রুত হচ্ছি, এবং এই ঘটনা যদি ডাউকির আশেপাশে মুখের কোথাও হয়, তাহলে এই আমাদের যে ফলটা রয়েছে ওর মধ্যে দিয়ে কিন্তু এই ত্বরণ আসবে, মানে সিলেট, কুমিল্লা, ঢাকা অত্যন্ত দ্রুত চলে আসবে। আমাদেরকে উচিত সিলেট, কুমিল্লা, ঢাকা এই সমস্ত শহরগুলোতে মানুষকে নিয়ে ওয়ার্কশপ করা, মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম সবাইকে নিয়ে করা, আর প্রস্তুতিমূলক এই যে কার্যক্রমগুলো বিভিন্ন সেবা সংস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সে করা দরকার, এটা
দ্রুত করা এবং সেই সঙ্গে আরবান রেসপন্স সেন্টার অ্যান্ড টিম দ্রুত গঠন করা, এটা জরুরি। এবং আমাদের এখানে বলা হয় যে মানে এই যে নতুন যে বহুতল ভবনগুলো হয়েছে, এখন তো অ্যাপার্টমেন্টের সময় থাকে, বলে যে নির্মাতা বলেছে এটা 7 মাত্রায় টিকবে, এই বলেছে ওটা 8 মাত্রায় টিকবে। এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে বলি, আমরা অনেকবার করে চিৎকার করে বলছি, আপনার অনুষ্ঠানে বলেছি, আমাদের শহরের কোন কোন জায়গাগুলো ভালনারেবল, বিপজ্জনক, এটা চিহ্নিত করা প্রয়োজন। এবং প্রতিষেধক মানে হচ্ছে এই চিহ্নিত করা মানে ভেঙে ফেলা না, চিহ্নিত মানে হলো ওইটাকে পুনর্গঠন করা, পুনর্দৃঢ়করণ করা। আর যেগুলো আসলেই ভেঙে পড়বে, যেগুলো মনে করেন বিগ স্ট্রাকচার, লোড বিয়ারিং স্ট্রাকচার, সেগুলোকে আমাদেরকে হয়তো প্রণোদনা দিয়ে পরিবর্তন করতে হবে। আচ্ছা, ওইখানে বিপদ আছে বলে কি বসে থাকবো হাত গুটিয়ে? আমাদের কিছু না কিছু করতে হবে। এই কাজগুলো করার জন্য আগে তো ইনভেস্টিগেশন, ডায়াগনোসিসটা করা দরকার। আমি এখনো মনে করি প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে, আপনার অধিকার রয়েছে, আমার অধিকার রয়েছে, আমার সন্তান নিয়ে যে বাড়িটাতে থাকবো, যে স্কুলটাতেও পড়বে, যে অফিসটাতে আমি যাব, সেটি সুরক্ষিত কিনা, সেটি যথোপযুক্তভাবে তৈরি হয়েছে কিনা, এটি রাজুকে নিশ্চিত করা। কারণ দীর্ঘদিন রাজুক অবহেলা করেছে এবং সে নির্ধারণ বলে দিয়েছে 72,000 বাড়ি যেগুলো আঘাত করতে পারে, এবং সে 72,000 বাড়ি চিহ্নিত না। সেটা হলো অল্প কয়েকটা অঞ্চল সার্ভে করে এবার গড় করে ওই ঐকিক নিয়মে হিসাব করেছে। এবং সবচেয়ে লেটেস্ট যেটা সার্ভে বুয়েটস এবং সিডিএম এর মাধ্যমে করেছে, সেটিতে তারা এই পুরনো ঢাকা, ধানমন্ডি, রায়ের বাজার এবং কাফরুল এই জায়গাগুলোর উপরে করেই তারা বলেছে 1 লক্ষের উপরে ভবন কোনো না কোনো ভাবে ভেঙে পড়বে। তো এই যে ভয়ঙ্কর ব্যাপার, ধারণা থেকে বলা, এই ধারণা থেকে না করে এটি কিন্তু এক ধরনের কর্মকাণ্ড। আপনি ওটা ভালো বলেছেন যে আমাদের যে ঢাকা শহরের মাটি কিন্তু সব জায়গায় একরকম না। এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমি এই জায়গাটা বলতেই হয়। ভূপ্রকৃতি অনুযায়ী আমার ভবন নির্মাণ, আমার শহরের গঠন, এটিকে নিশ্চিত করতে হবে। নতুন করে ড্যাপের যে স্ট্রাকচার প্ল্যান তৈরি হচ্ছে সরকার, আমরা আজকের আপনার অনুষ্ঠানের মাধ্যমে আবার দৃঢ়ভাবে বলছি, ভূপ্রকৃতি অর্থাৎ মাটির নিচের যে ভূপ্রকৃতি, সেটি অনুযায়ী যাতে শহরটা বেড়ে ওঠে, শহরের উঁচু ভবন, নিচু ভবনের কি বলে তার যে বিন্যাস, সেটা যেন অবশ্যই নিশ্চিত করা। আমাদের এখানে আপনি ভালো জানেন যে আমাদের এখানে যে একদম নিজস্ব মাটি, ঢাকার যে নিজস্ব মাটির উপর কটা বাড়ি হয়েছে, বেশিরভাগই তো হচ্ছে বালু ভরাট করে, মানে বালি ভরাট করে, আর হচ্ছে মানে বর্জ্য বা আবর্জনা ভরাট করে। সেইখানে আসলে লিকুইডিফিকেশন হবে, আস্তে আস্তে তলিয়ে যাবে, ঢুকে যাবে, এবং বালুর উপরে একটা ভারী জিনিস থেকে তার পাশে একটু বাড়ি দিলে যেভাবে করে ডুবে যায়, সেভাবে করে ডুবে যাবে অথবা হেলে যাবে। এবং সে ঘটনাগুলি ঘটছে। হেলে পড়া মানে কি, ওর নিচে ও তো নরম মাটি, ওই নরম মাটি এটাকে ধরে। এবং এই যে মানে জলাশয় ভরাট করে যে উঁচু ভবনগুলি বা আবাসিক এলাকাগুলো, সেগুলোর তো আপনি ভূপ্রকৃতির কথা বলেন, সেটা আর নিশ্চয়ই মিরপুর বা বাড্ডা, গুলশানের মাটির উপর করা, বা এই যে ধানমন্ডির মাটির উপর করা, পুরানো ঢাকার মাটির উপর করা। এবং ভূকম্পন অনুভবের ক্ষেত্রে কিন্তু নরম মাটি যত প্রবল ভাবে অনুভব করবে, শক্ত মাটি কিন্তু তার থেকে স্তিমিত অবস্থায় সে অনুভব করবে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে বালির উপর যে বাড়িটি করেছেন, সে তো কাঁপতেই থাকবে। হ্যাঁ, তো সেই জায়গাটা যেটা আপনি বললেন যে আমাদের আসলে এখন পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেই প্যাথোলজিক্যাল কাজটা কে করবে সেটা নিয়েও হয়তো কর্তৃপক্ষের সমস্যা আছে। কিন্তু যেটাই হোক, মানে আবার কম্পন অনুভূত হলে আবার 3-4 দিন থাকবে, তারপর হয়তো স্থিমিত হয়ে যাবে। এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই আমাদেরকে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন।